তো স্ট্রোক মূলত এইটাই। স্ট্রোক হচ্ছে যে আমাদের ব্রেইনের ড্যামেজ। আমাদের ব্রেন সবকিছু কন্ট্রোল করে, সে যেটা আমি শুরুতেই বলছি। আমাদের অনুভূতি আমরা পাই না, আমাদের হাত পায় না, ব্রেন পায়। আমাদের ব্যথাও আমরা পাই না, আমাদের ব্রেন পায়। আমরা যে দেখি এটাও আমাদের ব্রেন দেখে। আমরা যে খাই, কথা বলি, সবকিছুই আমাদের ব্রেন কন্ট্রোল করে। আমরা শুনতে পাই, ব্রেন কন্ট্রোল করে। আমাদের ইন্টারনাল বডি যত কিছু আছে সবকিছু কন্ট্রোলার ব্রেন, সবকিছু অনুভূতি সবকিছুই ব্রেনের। এখন স্ট্রোকে যেটা হয়, স্ট্রোক দুই রকম হয় উনি বলছে, ইসকেমিক স্ট্রোক আর হেমোরেজিক স্ট্রোক। ইসকেমিক স্ট্রোকে যেমন আমাদের শরীরে যদি কখন কেটে যায় তখন সেটা রক্ত জমাট বাঁধে, তাই না? তো এরকম শরীরের রক্তনালীর ভিতরে যখন কোনো থ্রম্বাস ফর্ম হয়, থ্রম্বাস মানে এই জমাট বাঁধাটাই ক্লটিং, হ্যাঁ, জমাট বাঁধাটাই আমাদের ব্লাড ভেসেলের ভিতরে হয়েছে। এটা কেন হয়েছে? এটা হইতে পারে সে সিডেন্টারি লাইফস্টাইল ফলো করতেছে, তার মানে সে মুভমেন্ট করে না, যার কারণে তার ডিপ ভেনাস থ্রম্বাস, পায়ের যে ভেনগুলো আছে এখানে এরকম থ্রম্বা তৈরি হয়, কারণ রক্ত মুভ করতে পারে না। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ, তার হার্টে যদি অ্যাবনর্মালিটি থাকে, হার্টের ভালভের যদি সমস্যা থাকে, হার্ট যদি ঠিক মতো পাম্প না করে, হার্টের ভিতরে এরকম ক্লট তৈরি হয়ে যায়। তখন এই ক্লট গুলো কি হয়, এই ক্লট গুলো হচ্ছে একটা একটা বুলেট। এই ক্লট গুলো রক্তের মাধ্যমে তো আমার পুরো শরীরে ছড়ায় যায়। যখন ব্রেইনে আসে, ব্রেইনের যে রক্তনালীগুলো আছে এগুলোকে বন্ধ করে ফেলে। এখন রক্তনালী যখন বন্ধ হয়ে যায়, সেই রক্তনালীটা যেই ব্রেনের টিস্যুকে খাদ্য দিত, যেই ব্রেনের টিস্যুকে অক্সিজেন দিত, সে মারা যায়। মারা গেলেই তখন স্ট্রোক। স্ট্রোক মানে একটা আছে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, সেটা স্ট্রোক না। যদি এরকম রক্তনালী ব্লক 30 মিনিট থাকে, তখন পার্মানেন্ট ড্যামেজ তৈরি হয়ে যায়, সেটাকে আমরা স্ট্রোক বলি। কিন্তু 30 মিনিটের কম সময় থাকলে সেটা হলো ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। এটা রিভার্স করে ফেলে। তো ওইটাও রিভার্স করে, যেটা পুরোপুরি ড্যামেজ হয় ওইটাও রিভার্স করে। তো এটা হচ্ছে একরকম স্ট্রোক। আর একটা হচ্ছে হিমোরেজিক স্ট্রোক। হিমোরেজিক স্ট্রোক কেন হয়? হেমোরেজিক স্ট্রোক হচ্ছে যে আমাদের ব্রেনের ভিতরে কোনো রক্তনালী যদি ফেটে যায়, সেটা হইতে পারে ব্লাড ভেসেলের ডিজিজের কারণে, অ্যানিউরিজম হইতে পারে, অথবা হাই প্রেশারের কারণে, উচ্চ রক্তচাপের কারণে ব্রেনের কোনো রক্তনালী ছিঁড়ে যেতে পারে। যার ফলে কি হয়, সে একই কথা, সেখানকার ব্লাড সার্কুলেশন কমে যায়, সেখানকার অক্সিজেন সাপ্লাই কমে যায়, নিউট্রিশন সাপ্লাই ব্যাঘাত ঘটে, তখন আমার ব্রেন টিস্যুটা মারা যায়। ব্রেন টিস্যু মারা গেছে মানে স্ট্রোক। এখন নর্মালি স্ট্রোকের একটা কমন প্যাটার্ন আছে, যে তার বাম হাত অবশ হয়ে গেছে, সে কথা বলতে পারে না। ম্যাক্সিমাম মানুষ মানে বাম হাত বাম সাইডটাই প্যারালাইসিস হয়, বাম হাত বাম পা। তো এই কমন হচ্ছে যে স্ট্রোকটা হওয়ার কারণ হচ্ছে যে কমন রক্তনালীকে গিয়ে অ্যাটাক করে। আমাদের সবার লাইফ স্টাইল তো একই রকম, একই রকম আমরা ভাত খাচ্ছি, একই রকম ভাবে আমরা চলাফেরা করতেছি। সেই কারণে আমাদের একই ব্লাড ভেসেলে গিয়ে হচ্ছে ইনজুরিটা হয়, ক্রেনিয়াল নার্ভ মানে ক্রেনিয়াল যে ব্লাড ভেসেল গুলো আছে। এই কারণে স্ট্রোকের কমন সিমটম প্রায় একই রকম। তো আমরা যেই ধরনের পেশেন্ট পেয়ে থাকি স্ট্রোকের ক্ষেত্রে, যে এক পাশ অবশ হয়ে গেছে, এক পাশের মোটর এরিয়া নষ্ট হয়ে গেছে, সেই পেশেন্টটা আমাদের কাছে আসে। এই দুইটা ক্ষেত্রেই বা কথা বলার সমস্যা বা অন্য আদার্স যে কোনো সমস্যার ক্ষেত্রেই আকুপাংচার একটা এক্সিলেন্ট রেজাল্ট নিয়ে আসে। সবার ক্ষেত্রে আনে না, সবার ক্ষেত্রে বলবো না আমি, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যদি তারা কন্টিনিউ নিতে পারে, তাদের একটা চেঞ্জ আসে, এবং আমি অনেক পার্সোনালি দেখছি তাদের এই ইমপ্রুভমেন্টটা হইতে। তো এখন এখন আমরা কথা বলবো তো এই স্ট্রোক হওয়ার পরবর্তীতে আকুপাংচার কিভাবে হেল্প করতেছে, ঠিক আছে? তো আকুপাংচার প্রথম থেকেই কিন্তু আমরা বলতেছি এটা নার্ভ স্টিমুলেশন করে, নার্ভ স্টিমুলেশন করে, নার্ভ স্টিমুলেশন করে। তো মনে করো যে আমার বাম হাত প্যারালাইসিস হয়ে গেছে, মুভমেন্ট করতে পারতেছি না। বাম হাত প্যারালাইসিস হয়ে গেছে মানে আমার ডান পাশের সেরেব্রাল রিজনের যে মোটর এরিয়া আছে, আমাদের এই পুরা ব্রেনের একটা ম্যাপ আছে, হ্যাঁ, ম্যাপ। মানে পা থেকে শুরু করে একদম মাথা পর্যন্ত, মাথা মাথা নাই, পা থেকে শুরু করে একদম হাত পর্যন্ত একটা এরিয়া আছে এখানে, মোটর এরিয়া, প্রি সেন্ট্রাল জাইরাস। তো এখানে মোটর এরিয়া থেকে সেন্সরি এরিয়া থাকে। যদি মোটর এরিয়া ড্যামেজ হয়, আমার বাম হাত মুভ করতে পারবো না। যদি সেন্সরি এরিয়া ড্যামেজ হয়, আমার বাম হাতে সেন্সেশনটা থাকবে না। তো এখন আমরা আকুপাংচার যেটা করি, আমরা আকুপাংচারে এই পুরা হাতে সুন্দর সুন্দর পয়েন্ট আছে, লার্জ ইন্টেস্টাইনাল চ্যানেল আছে, হ্যাঁ, লাঙ্গের চ্যানেল আছে। তো নির্দিষ্ট নির্দিষ্ট পয়েন্ট আছে। তো এখানে আমরা সুই দিয়ে দিই।
সুই দিয়ে আমরা ইলেকট্রিক স্টিমুলেশন এখানে নিয়ে আসি। তো ইলেকট্রিক স্টিমুলেশনের মাধ্যমে এই হাতটা মুভ করার যত নার্ভ আছে সবগুলোকে আমরা স্টিমুলেশন করতেছি। সেই স্টিমুলেশনটা আমার এই ক্যারি করে সার্ভাইকাল হয়ে ব্রেনে যাবে। ব্রেনে গিয়ে যেই এরিয়াটায় ড্যামেজ হয়েছে সেই এরিয়াকে গিয়ে স্টিমুলেশন, এবং আকুপাংচার দেওয়ার সময় কিন্তু হাত মুভ করবে, হ্যাঁ, একটু একটু ভাইব্রেট হবে। তো এই ভাইব্রেশন প্লাস এই স্টিমুলেশন যে ব্রেনে যাচ্ছে, এইটা যখন ব্রেনের নতুন করে সার্কিট তৈরি করতে পারবে, নতুন করে তার স্টিমুলেশন নিয়ে আসতে পারবে, তখনই কিন্তু সে তার আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট আসবে। এখন নর্মাল অ্যালোপ্যাথিক চিকিৎসা কি স্ট্রোকের পরবর্তী প্যারালাইসিসের ক্ষেত্রে? যাদের হিমোরেজিক স্ট্রোক হয় এদের ক্ষেত্রে 15 দিন পরই থেরাপি শুরু করা হয়, ফিজিওথেরাপি। ফিজিওথেরাপিতে কি করে? ফিজিওথেরাপিতে যেটা করে ওরা হাতগুলোকে মুভ করায় কিন্তু স্টিমুলেশন করে, দেন তার একটা চেঞ্জেস আসে। আর আমরা ডাইরেক্ট নার্ভের উপর সুই দিয়ে নার্ভকে স্টিমুলেশন করব, যার মাধ্যমে তার কিন্তু চেঞ্জ আসবে। তো যাদের এরকম স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস হবে তারা দুইটাই করতে পারবে, তারা আকুপাংচারও করতে পারবে, তারা ফিজিওথেরাপিও নিতে পারবে, কোনো সমস্যা নেই। তবে আমাদের ফিজিওথেরাপি, আমাদের আকুপাংচারটা এইভাবে কাজ করে, এটা হলো বিষয়। ঠিক আছে, বোঝা গেছে?